আচ্ছা ছাত্ররা, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সেট 6, যেটা আসলে গেল বছরের সেকেন্ড টার্মিনালের পরীক্ষা। দেখো পরে লেখাই আছে সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশন 2019 ক্লাস 8 সাবজেক্ট ম্যাথমেটিক্স। এর পরপর অঙ্কগুলো আমরা এখানে একটু আলোচনা করি। যেমন একের এক, দেখো এখানে কি বলছি, এর আয় বি এর আয়ের 40% হলে বি এর আয় এর আয়ের কত পার্সেন্ট। দেখো এই অঙ্কটা দুভাবে করা যায়, আমরা কিভাবে করছি দেখে নাও। এই হলো অঙ্কটা। প্রথম পদ্ধতি হচ্ছে এর আয় 100x যদি আমরা ধরি, সেটা টাকা হতে পারে, ডলার হতে পারে, যেন আমি এককটা লিখি। এর আয় 100x হলে, যেহেতু 1 নম্বরে কত কিছু লেখারও দরকার নেই, এর আয় 100x হলে বি এর আয় হচ্ছে, তার মানে বি এর আয়ের 40% হচ্ছে এর আয়, তার মানে বি এর আয়ের 40% হচ্ছে 100x। এখান থেকে বি এর আয় আমরা পেয়ে গেলাম 250x। দেখো বি এর আয় কত দাঁড়ালো, 250x। তাহলে এই 250x টা 100x এর কত পার্সেন্ট, এটা তোমাকে জানায় এর আয় কত পার্সেন্ট। তার মানে 250x 100x এর কত পার্সেন্ট। খুব নয় কি, 250 বাই এক্স বাই 100x ইন্টু 100 হলে 250%। সুতরাং বি এর আয় এর আয় 250%। যেভাবে অঙ্কটাকে যেমন করা যায়, সেটা বিকল্প পদ্ধতি হচ্ছে প্রশ্নানুসারে, দেখো অনুপাত সাহায্যে এর আয় বি এর আয়ের 40%, বি এর আয়ের, তার মানে বি এর আয় ইন্টু এর আছে 40/100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এর আয় ইস্টু বি এর আয়, যেটাকে আমি এ ইস্টু বি লিখেছি সংক্ষেপে, কত 40/100। কাটাকুটি যদি করো 4:10। এবার 4:10, 4টাকে 25 দিয়ে গুণ করলে 10টাকে 25 দিয়ে গুণ করতে হবে। দেখো 100:250। তাহলে এর আয়ের অংশটাকে যেই 100 করে দেবে, সঙ্গে সঙ্গে বি এর আয়ের অংশটা যেটা পাবে সেটাই হচ্ছে উত্তর হয়ে গেল। তাহলে এর আয়ের 250% হচ্ছে বি এর আয়। এরম ভাবে যার আয়ের সাপেক্ষে বিচার করতে বলবে, যেমন এর আয়ের সাপেক্ষে বি এরটা কত বলেছে, তাহলে এর অংশটাকে আমরা 100 করে দিলে এদিকে যেটা থাকবে সেটাই এর উত্তর হয়ে যায়। এটা একটা অনুপাতের সাহায্যে করা যায়, এতে অঙ্কটা অনেক ছোট হয়, দুটোর ভলিউম দেখলেই বুঝতে পারছি। এবার আমরা আসি 1-2, এবিসি এর কোনগুলি অনুপাত, মানের অনুপাত আর কি, 2:5:8 হলে ক্ষুদ্রতম কোণটি মান পাবে। তাহলে এখানে বুঝতে পারছো এই দুই যে অংশটা, এটাই হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে এখান থেকে আমরা ক্ষুদ্রতম কোণের আনুপাতিক ভাগার কত পেয়ে যাবো, 2/2+5+8, তার মানে 2/15। তাহলে 2/15 যদি আনুপাতিক ভাগার হয় আর এদের যোগফল যদি 180 হয়, তাহলে ছোটটা কোণ কিভাবে পাবো দেখে নাও। এই দেখো ক্ষুদ্রতম কোণে আনুপাতিক ভাগার 2/15 হয়ে গেল, 2/15। তাহলে তার মান কত হলো, 2/15 গুণ 180, অর্থাৎ সমষ্টিকে আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে প্রতিটির মান পাওয়া যায়। তাহলে কত হয়ে গেল, 24টি। খুব সহজ। এবার আসা যাক 2-1। একটি মিশ্রণের 40 কেজিতে বালি এবং সিমেন্টের অনুপাত ছিল 5:1। ওই মিশ্রণে আরো 5 কেজি সিমেন্ট মেশালে নতুন মিশ্রণের সিমেন্ট এবং বালির অনুপাত কি হবে। তাহলে দেখো 40 কেজিতে অনুপাতটা 5:3 দিয়েছে, এখানটা ব্যবহার করে আমরা বালি কত সিমেন্ট কত বের করে দিতে পারি। তারপরে দেখো শুধু সিমেন্ট মেশানো হয়েছে, তার মানে বালিটা একই আছে, তাহলে সিমেন্টটা বেড়ে কত হলো আমরা বের করতে পারবো, আর বালিটা যা ছিল তাই, অনুপাতটা আমাদের বের করে নিতে হবে। দেখো আমরা এই অনুপাতটা কিভাবে বের করছি। দেখো 40 কেজিতে বালি ছিল, বালির আনুপাতিক ভাগ আর 5:3 যেহেতু অনুপাত ছিল, বালির আনুপাতিক ভাগ আর বের করে নিচ্ছি 5-8, তার মানে 25 কেজি। তাহলে সিমেন্ট ছিল 40-25 15 কেজি, এবং 5 কেজি সিমেন্ট মেশানো হয়েছে, হওয়াতে এখন সিমেন্ট কত, 15 + 5 = 20 কেজি এখন সিমেন্ট। আর বালি কিন্তু একই আছে, আর নতুন বালি মেশানো হয়নি, তাহলে বালি ইস্টু সিমেন্ট কত হয়ে গেল, 5:3। এই হলো এই। এবার আসা যাক 3-2 নম্বর অঙ্ক। কোন দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে গেল, পরে 25% আবার, ফলে তার মূল্যের কি পরিবর্তন ঘটে। দেখা যাক এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এই হচ্ছে অঙ্ক। আমরা কি লিখবো, ধরি প্রথমে মূল্য ছিল 100, 20% কমে গেল,
তাহলে 20% কমে কত হলে বের করতে পারবে, সেটা 80x বেরোবে। আবার ধরো 25% বেড়ে গেল, তাহলে 25% বৃদ্ধিটা কার উপরে, এই 80x এর উপর। কার উপর, এই 80x এর উপর। তাহলে 80x এর উপর 25% বেড়ে গেলে কত হলো, 125/100 দিয়ে গুণ করে কত হয়ে গেল, 100x। তাহলে দেখো প্রথমে কত ছিল, 100x, বেড়ে ওর এত বাড়া কমার পর কত হয়ে গেল, 100x। তাহলে মূল্যের কি কোনো পরিবর্তন হলো, উত্তর হচ্ছে না, যা ছিল তাই হয়ে গেল। তাহলে আমাদের উত্তর হবে মূল্যে কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 দাগের অঙ্কগুলো শেষ হলো। এবার 3 দাগ, এগুলো সব কিন্তু 3 নম্বর। প্রথমে দেখো লসাগু নির্ণয় করে, এটা অত্যন্ত সোজা অঙ্ক। এই যে রাশিমালাগুলো আছে, এটা মিডিল টার্ম করে উৎপাদক করতে পারবে প্রথমটা। আর দ্বিতীয়টা উৎপাদক করতে গিয়ে খেয়াল রাখবে, প্রথমেই এক্স কিউবটা কমন নিয়ে নিতে হয়। প্রথমেই কমন নিতে হয়, বারবার করে বলা হয়েছে উৎপাদকে একেবারে প্রথমেই কমন নিতে হয়। তোমরা সেটাই শেষে নাও বলে অনেক সময় ভুল করে। এটা নেবে, তারপরে লসাগু বের করার যেরকম নিয়ম, সর্বোচ্চ ঘাত নিয়ে সেরকম ভাবে তোমরা লসাগু বের করবে। 3 2 দাগের অঙ্কটা দেখো, এটা সরল করতে, এবং এই সরলগুলো কিভাবে করে আমরা বহুবার আলোচনা করেছি। যেগুলো সব উৎপাদক করতে হবে, উৎপাদক করার পর যেরকম কাটাকুটি যা হয় করতে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখো, কাটাকুটি করতে গেলে কিন্তু একটা জিনিস লিখতে হয়, যেটা তোমরা লেখো না, যার জন্য নম্বর কাটা যায়। কি জিনিস, চলো দেখে নি। দেখো এই হলো অঙ্কটা আমি করেছি, উৎপাদকটা আমি করে ফেলেছি। তার মানে এর আগের স্টেপ গুলো তোমাকে করতে হবে। প্রতিটা স্টেপ জাম, কোনো স্টেপ জাম দেওয়া যাবে না, প্রতিটা মিডিল টার্ম যেভাবে করে সেভাবে উৎপাদক গুলো। ভাগ চিহ্ন ছিল, তাকে আমি গুণ চিহ্ন করেছি, তার জন্য যাওয়া হবার উল্টে গেছে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো এরকম কেটে গেল। এবার ভালো করে যদি দেখো, এক্স মাইনাস পর এক্স মাইনাস কেটে গেল, এক্স প্লাস এক্স প্লাস কেটে গেল। এই কাটাটা আমরা কখন কাটতে পারি, যখন এরা অশূন্য, তাহলে সেটা কিন্তু তোমাকে লিখতে হবে। যখন এক্স প্লাস টু নট ইকুয়াল, যখন এক্স মাইনাস 4 নট ইকুয়াল টু 0 হলে আমরা কাটাকুটি করতে পারি না। সেই জন্য এই শর্তটা আমাদের আরোপ করতে। এইবার দেখো এইটা কাটাকুটি হলো, তুমি শর্ত লিখতে। এবার এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, তুমি ইচ্ছে করলে এক্স স্কোয়ার মাইনাস 1 লিখতে পারো, নাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1ও লিখতে পারো, যেভাবে নিচেরটা লিখেছি। আবার নিচেরটাও গুণ করে তুমি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 করেও লিখতে পারো। যেভাবেই লেখো উত্তর সঠিক। বোঝা গেল? ভালো করে দেখে নিন। এবার আসি 3 নম্বর। এখানে দেখো প্রদত্ত, বানানটা ভুল আছে, তথ্যকে লেখচিত্র দ্বারা প্রকাশ করে। এই লেখচিত্র আঁকতে গেলে এখানে খেয়াল করে দেখো, সংখ্যাগুলোর ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না। সংখ্যা বা অন্য যেটা মূল্য, দৈর্ঘ্য ইত্যাদি দেওয়া থাকে, সেখানটা একটু খেয়াল রাখতে হয়। দেখো 35, 56, 70, এদের গসাগু হচ্ছে 7। সেই জন্য আমরা কি করব, যে অক্ষে কলার মূল্য বসাবো সেই সেটা এক্স অক্ষে বসাতে পারি, ওয়াই অক্ষে বসাতে পারি, যে সেখানে আমরা 1 সেন্টিমিটার সমান সমান 7, এখানে মূল্য তো 7 টাকা হিসেবে ধরে নেব। আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা টাকা এককই ধরে নিচ্ছি, নিয়ে আমরা অঙ্কটা করব। কিভাবে করব, ছবিটা দেখো। এই হলো ছবিটা দেখো, মূল্যগুলো সব 7-এর গুণিতক, তাই যে অক্ষে কলার মূল্য স্থাপন করা হবে সেই অক্ষে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 7 টাকা ধরা হবে। আমি এক্স অক্ষ বরাবর কলার মূল্য স্থাপন করেছি। তাহলে এখানে দেখো 1 সেন্টিমিটার পরপর দাগগুলো কাটা আছে, এগুলো 1 সেন্টিমিটার, কিন্তু দেখে 1 সেন্টিমিটার মনে নাও হতে পারে, কিন্তু তুমি স্কেল মেপে 1 সেন্টিমিটার করে নেবে। তাহলে এটা যদি 7 ধরা হয় 1 সেন্টিমিটার, তাহলে এটা 7, এটা 14, 7-এর ঘরের নামটা পরপর লিখে যাও। আর এদিকে দেখো আমার মাপ আছে 10 পর্যন্ত, তাহলে আমার এখানটায় যে জায়গাটা আমি নিয়েছিলাম, আমার কাগজটা এখানে 10 সেন্টিমিটার জায়গা আমি পাইনি। আমি এখানে দেখেছি 6 সেন্টিমিটার মতো জায়গা আছে, ওই জন্য আমি কি করছি, হাফ সেন্টিমিটারকে একটা ধরে নিয়েছি। তার মানে 1 সেন্টিমিটার পর পর আমি 2, 4, 6, 8 লিখে দিয়েছি। তারপরে 2 এর মাঝখানে এই যে ছোট দাগটা দেখতে পাচ্ছ, এটা মানে হচ্ছে 1। ঠিক 4 আর 2 এর মাঝখানে এরম জায়গায় 3 আছে, এরম জায়গায় 5 আছে, ঠিক এরম ভাবে। তার মানে 3 নিতে গেলে আমি 1.5 সেন্টিমিটার নিয়ে নেবো, 5 নিতে গেলে আমি 2.5 সেন্টিমিটার নিয়ে নেবো, 8 নিতে গেলে 4 সেন্টিমিটার নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এবার বিন্দুগুলো যেভাবে বসাতে হয় আমরা বিন্দুগুলো বসাবো। এই সরল রেখাটা খেয়াল রাখবে, এই সরল রেখাটা এই যে 3টে বিন্দু যোগ করলে, এই বিন্দুকে যোগ করে এটা কিন্তু মূল বিন্দু দিয়ে যায়। যদি দেখো তোমার এটা মূল বিন্দু দিয়ে যায়নি, তাহলে জানবে আঁকাটা ভুল হয়েছে। এই সতর্কতা অবলম্বন করে
তুমি লেখচিত্রটা আঁকলে। আর এই যে একক, এটা কিন্তু লিখতেই হবে। এক্স অক্ষে আমরা কি করেছি, 1 সেন্টিমিটার সমান সমান 7 টাকা, আর ওয়াই অক্ষে 1 সেন্টিমিটার মানে আমার দুটো কলা, তার মানে 0.5 সেন্টিমিটার সমান সমান 1 টাকা দিয়েছি। এই এককটা আমরা লিখে আমরা এটা করলাম। এবার আসি 4 নম্বর, এগুলো সব 5 নম্বরে 5 মার্কসের অঙ্ক। 4-এর প্রথমটা কিছু বলার নেই, অনেকবার করে দেওয়া অঙ্ক, যে বিশুদ্ধ দুধে 11% অন্যান্য দ্রব্য এবং বাকিটা জল থাকে। 22 লিটার জল মিশ্রিত দুধে অন্যান্য পদার্থের পরিমাণ 10% পাওয়া গেল, ওই 22 লিটারের মধ্যে বিশুদ্ধ দুধের পরিমাণ কত? এটা অনেকবার করানো অঙ্ক, তোমরা সেগুলো ভিডিও থেকে দেখে নেবে, ভালো করে ভিডিওগুলো খুঁজবে, সেখানে এই অঙ্কটা করে দেওয়া আছে, একাধিকবার করে দেওয়া আছে। 4-এর 2 নম্বর অঙ্কটাও অনেকবার করে দেওয়া। এক অসাধু ব্যবসায়ী ত্রুটিপূর্ণ বাটখারা ব্যবহার করে পাইকার ও ক্রেতা উভয়কেই 25% ঠকায়। সে যদি ক্রয় মূল্যের হারে দ্রব্য বিক্রয় করে তবে তার শতকরা কত লাভ থাকবে? এই অঙ্কটা আমরা একাধিকবার করে দিয়েছি, তাহলে সেগুলো ভিডিও থেকে দেখে নেব। তারপরে এলাম আমরা 4-এর 3, এই অঙ্কটা আমি করে দেবো। এক ব্যক্তি একটি গাড়ি 10% লাভে এবং একটি আলমারি 15% লাভে বিক্রি করে মোট 15,700 টাকা পেল। যদি তিনি গাড়িটি 15% লাভে এবং আলমারিটি 5% লাভে বিক্রি করতেন, তাহলে 15,500 টাকা পেতেন। কোনটি ক্রয় মূল্য কত? দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, ধরি গাড়িটি ক্রয় মূল্য 100x টাকা আর আলমারির ক্রয় মূল্য 100y। এটা 100x ধরে, যেহেতু পার্সেন্টেজ ধরে নিলে দেখবে ক্যালকুলেশনটা সহজ হবে, ভগ্নাংশে কম। 10% লাভ হলে গাড়িতে 100x টাকা, তাহলে বিক্রয় মূল্য কত? 110x টাকা। আর 15% লাভে আলমারি বিক্রয় মূল্য কত? 115y টাকা। তাহলে প্রশ্নানুসারে এইটা ইজিক্যাল টু এই 110x প্লাস 115y ইজিক্যাল টু 15,700। ঠিক একই রকম ভাবে এরম ভাবে লিখে লিখে যেভাবে করছি সেভাবে বাকিটা করতে হবে। ডাইরেক্ট অনুরূপে এরম ভাবে লিখে দিলে হবে, আগেরটার মতো এরম ভাবে স্টেপ বাই স্টেপ তোমাকে এইটা বের করতে হবে। ঠিক, তাহলে অনুরূপে বের করা যায় যে 115x প্লাস 105y ইজিক্যাল টু, এই দুটো থেকে আমাকে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। আরো ভালোভাবে বলতে গেলে 100x আর 100y এর মান বের করতে হবে। আমি কি করলাম, এই অঙ্ক অনেকভাবে করা যায়, আমি এটা এইভাবে করলাম, আমি এই দুটো বিয়োগ করে দিলাম। যেই বিয়োগ করে দিলাম, দেখো এই সমীকরণ থেকে এইটা 110 থেকে 115 দিলে -5x, 115 থেকে 105 দিলে +10 ইজিক্যাল টু 200। এখান থেকে x ইজিক্যাল টু 2y মাইনাস 40। এইটা এই দুটো সমীকরণে যে কোনোটায় বসিয়ে দিলেই আমরা y এর মান পেয়ে যাবো। যেমন আমি 1 নম্বরে বসাই, এইটা আমি কমপ্লিট করিনি, এখান থেকে তুমি y এর মান পেয়ে যাবে। y এর মান পেয়ে গেলেই y এর মানটা এখানে বসিয়ে দেবে, দিলে তুমি x এর মান পেয়ে যাবে। y আর x এর মানটা এখানে বসিয়ে দেবে, তুমি আলমারি আর গাড়ির ক্রয় মূল্য পেয়ে যাবে। এই বাকিটা তোমাদের করে নিবে, ভালো করে অঙ্কটা দেখে নেবে, দেখে নিয়ে আবার অঙ্কটা কমপ্লিট করে নেবে। এরপর আসি 5-এর দাগের। 5-এর দাগের নিয়ে তো কিছু বলার নেই, এগুলো উপপাদ্য, এগুলো তোমরা অনেকবার করেছো, বইয়ে করে দেওয়া আছে, আমাদের ভিডিওতে করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। 6-এর দাগের যে অঙ্ক দুটো আছে, দুটো অঙ্কই আমি করে দিয়েছি ভিডিও, বুঝলে তুমি পারো। এটা তো 6-এর দাগের 2-এরটা তো গ্রাফিক্স দিয়ে করে দেওয়া আছে 360 দিন। হ্যাঁ, তো বিভিন্ন কালার দেখবে, ভিডিওটা দেখে প্রমাণটা তারপর কিভাবে লিখতে হয় সেটাও দেওয়া আছে, সেখান থেকে 5-6 দেখে। 7-এর প্রথমটা নিয়েও কোনো কিছু বলার নেই, 7-এর প্রথমটাও তোমাদের বারবার করে দেওয়া আছে, অনেকবার করে দেওয়া অঙ্ক। এটা কিভাবে করতে হয় তোমরা জানো, ত্রিভুজটা কিভাবে আঁকতে হয় তোমরা জানো, বই দেখে নেবে, না পারলে বুঝতে না পারলে বই দেখে নিয়ে তারপর ভিডিওগুলো দেখে নেবে কিভাবে আছে, সেখানে আছে। 7-এর 2 নম্বরটা আমি একটু করে দিয়েছি, একটু অনেকের ক্ষেত্রে জটিল লাগতে পারে, খুব জটিল কিছু নেই, আমি পেরেছি মানে অনেকেই পারবে, সেই জন্য এটা অনেকের জটিল লাগতে পারে বলে আমি এটা করে দিয়েছি। দেখা যাক কিভাবে আঁকতে হবে, আমরা পরপর বলছি। দেখো, এই হচ্ছে 7-এর 2 এর অঙ্কটা। সেখানে এ দিয়ে একটা রেখা সরল রেখা টানতে হবে, যার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তার থেকে 6 সেন্টিমিটার দূরে একটা বিন্দু বের করতে হবে। দূরত্ব মানে কিন্তু লম্ব দূরত্ব। এবার সেই বিন্দু দিয়ে এবির সমান্তরাল একটা সরল রেখা XY টানতে হবে।
আমরা কি করলাম, প্রথমে একটা বড় সরল রেখা টেনে নিলাম, তার থেকে এবি 10 সেন্টিমিটার কেটে নিলাম। এখানে তোমাকে 10 সেন্টিমিটার কথাটা লিখতে হবে। লেখার পর এই বিন্দুতে আমি কি করলাম, একটা লম্ব টেনে নিলাম। এইটা আমার খুব প্রিয় পদ্ধতি, 180 ডিগ্রি এঁকে তাকে অর্ধেক করে নেওয়া। এই পদ্ধতি সুবিধা হচ্ছে, এই পদ্ধতিতে 90 ডিগ্রিটা নিখুঁত পাওয়া যায় অনেক বেশি বার, খুব তাড়াতাড়ি নিখুঁত 90 ডিগ্রি পাওয়া যায়। ওই জন্য আমি এটা পছন্দ করি। এর জন্য কি করতে হয়, এদিকে একটু বাড়িয়ে নিতে হয়, এদিকে একটু বাড়তি রাখতে হয়। ওই জন্য এই বিন্দুটা আমি একেবারে এরকম ধারে নিলাম না, একটু মাঝামাঝি নিয়ে নিলাম, 90 ডিগ্রি এঁকে নিলাম। এটা বড় রেখা পেয়ে গেলাম। এই রেখা থেকে আমরা কি করবো, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে কেটে নিই। সি বিন্দু পেয়ে গেলাম। তাহলে এসির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, এখানে 6 সেন্টিমিটার কথাটা লিখতে হবে, তোমাকে এখানে 6 সেন্টিমিটার লিখতে হবে। এবার সি বিন্দু দিয়ে সমান্তরাল টানতে হবে। আমার তো এসির মাপটা নেওয়াই ছিল, তাই আমি বি কে কেন্দ্র করে এসির ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্তচাপ টেনে দিলাম। এই বৃত্তচাপটা, আমার কারসারটা খেয়াল রাখবে, এই বৃত্তচাপটা হচ্ছে এসির সমান করে। তারপর কি করলাম, সি কে কেন্দ্র করে এ বির সমান করে, অর্থাৎ 10 সেন্টিমিটার নিয়ে আর একটা বৃত্তচাপ এইটা কেটে দিলাম। এরা ডি বিন্দুতে ছেদ করলো। ফলে দেখো সিডি আর এবি সমান হয়েছে, আর এবি আর বিডি যদি যোগ করি সমান হয়েছে, তার মানে এটা সামান্তরিক হয়ে গেল। তাহলে সঙ্গে সঙ্গে সিডি আর এবি সমান্তরাল হয়ে গেল। তাই সিডি যোগ করে দুদিকে একটু বাড়িয়ে দিয়ে এক্স আর ওয়াই নাম দিয়ে দিলাম। দিয়ে এবার চিত্র পরিচিতি লিখতে হবে। চিত্র পরিচিতি কি লিখতে হবে, এবি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার টানা হলো, যা বলছি লিখে নেবে। এবি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার টানা হলো। এবি থেকে 6 সেন্টিমিটার দূরে সি বিন্দু নির্ণয় করা হলো। সি বিন্দু দিয়ে এবি সমান্তরাল এক্স ওয়াই টানা হলো। ব্যাস এইটুকুনি লিখে নিতে হবে, ভিডিও শুনে শুনে লিখে নিতে। After Bengali version, this question contains a part of 15 marks, which is of English in English version. এটা ইংরেজিতে আছে। সেখানে প্রথম পাঁচটা হচ্ছে এমসিকিউ, তারপরে ট্রু ফলস, তারপরে ছোট ছোট প্রশ্ন। Fill in the blanks like this. প্রথমটা হচ্ছে, if difference between 10% loss and 10% profit is ₹30, then the cost price is, answer is B, 150. Why? Now see the solution. আমরা শতকরা চ্যাপ্টারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আর একবার শতকরা চ্যাপ্টারটা দেখি। Difference between 10% loss and 10% profit is 20% of the CP. Is 20% of the CP. So according to the question, 20% of the CP, that is cost price, that is ক্রয় মূল্য, is 30. 20% is 30, then 100% is 5 times 20, so that is 30 into 5, 150. So the answer is 150. Next, H2, it has a printing mistake. Instead of Y, it will be R. Instead of Y, it will be R. So, since it is identity, note that, since it is identity, what is facility of identity? In identification, you can substitute any value of the variables, any value. You can put x is equal to 0 here, you can put x is equal to 10 here, anything. It satisfies all the values of x. Now the question is, then P plus Q plus R is, now note that if you substitute x is equal to 1 on right hand side, the right hand side becomes P plus Q plus R. So we substitute 1 on both sides, and that will give the answer. So see the solution. Putting x is equal to 1, we get ax become x plus b becomes a plus b, bx plus a becomes b plus a, is equal to p plus q plus a. So p plus q plus r is a plus b whole square. So a is correct answer. The question number 3 has no correct answer. It has no correct answer. I guess that there was a correction. The correction was, it is x to the power 4 plus 1. If it is x to the power 4 plus 1, then D is the answer. Why? Why not A? Since x belongs to R, that is real number, so real numbers can take negative values. When x is negative, look at x and 3x, both are negative, so the point lies in third quadrant. But when x is positive, it lies in first quadrant. So sometimes it lies in first quadrant, sometimes in
lies in third quadrant, but it does not lies in first quadrant for all values of x. So this is not the answer. B is not the answer because x square plus 2 is positive for any value of x. We know that. Whether x is positive or negative, its square is positive, so x square plus 2 is positive. But x cube plus 1 can be negative. For example, for x is equal to minus 2, the point is 6, comma minus 7. And 6, comma minus 7 lies in fourth quadrant. So, for all values of x, this point does not lies in first quadrant. Likewise, C is not the answer. When x is negative, the point lies in third quadrant. When x is negative, the point lies in third quadrant. And if no correction is done, then D is also not the answer. Because x is equal to minus 2. For x is equal to minus 2, the point is 4, comma minus 1. That is on fourth quadrant. Clear? So, none of these 4 is correct answer. If not, any correction is done. If the correction is done, x square plus 1 or x to the power 4 plus 1 in B, then it is correct answer. Clear? Or x to the power 6 plus 1 in this, in B. If it is x to the power 6 plus 1, then B is correct answer. Because x to the power 6 is always correct. Otherwise, no answer is correct. Next comes 4. Measure of 3 angles of a triangle are these, then measure of largest. 3 angles are these, and these given. And we know that sum of 3 angles is 180 degree. So, sum of these 3 is 180 degree. From that, you can get value of x. And putting the value of x, you will find the angles. And from that, you can find the largest angle. The answer is C, 90 degree. Why? Look at the solution. Now, sum of the angles is 180. That gives you x is equal to 14. Now, x is equal to 14 means this is 3 into 14 minus 10, 32. Second angle is 5 into 14 plus 20, 90. Third angle is 7 into 14 minus 40, that is 58. So, the largest angle is 90 degree. So, the answer is C, 90. Now, we come to the last question of number 8. Last LCQ. In ABC, length of A is A unit, length of BC is AR unit, length of C is AR square unit. And 0 less than or less than 1. Now, lies the solution. Clue of solution, 0 less than or less than 1. When R lies between 0 to 1, that means I is proper fraction, প্রকৃত ভগ্নাংশ. So, who is more than what? Who is largest among A and AR? Answer is A. কোন সংখ্যাকে প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের মান কমে যায়। কোন ধনাত্মক সংখ্যাকে অবশ্যই। ঋণাত্মক সংখ্যাকে গুণ করলে আবার বেড়ে যায়। তাহলে এখানে দৈর্ঘ্য তো এটা, তাহলে এটা তো হচ্ছে ধনাত্মক। তাহলে এ আরটা আরো পজিটিভ, 0 থেকে আর এর মধ্যে, একের মধ্যে আছে। তাহলে এ কে আর দিয়ে গুণ করলে তবে মানটা ছোট হবে। তোমার যদি সন্দেহ হয় তুমি মান ধরে নাও, ধরো এর মান 10, আর এর মান তুমি ধরে নিলে হাফ, তাহলে এবি হয়ে গেল 10, বিসি হয়ে গেল কত? 10 গুণ হাফ মানে 5, সি এ কত হয়ে গেল? 10 গুণ হাফ ইন্টু হাফ, তার মানে 5 এর 2, আড়াই। তাহলে দেখো সবচেয়ে বড় কে? এবি। তাহলে এখান থেকে আমরা এইটা কাজে লাগিয়ে আমরা সলিউশনটা কিভাবে করছি দেখো। দেখো, সিন্স 0 less than or less than 1, A is greater than AR and greater than AR square. তাহলে A means AB, length of AB, length of BC, length of C. So AB is largest. So angle opposite to AB is angle C. So C is largest angle. Angle BC, angle opposite to BC is angle A. Angle opposite to CA is angle B. কি করে বের করবো বলো তো ছবিটা না দেখে? দেখো ত্রিভুজটা তো ABC, তাহলে এখানে AB আছে, কে নেই? A B C এর মধ্যে কে নেই? C নেই, তাহলে তার বিপরীত কোণের মান C। ছবি দেখারও দরকার নেই। এখানে BC আছে, ABC এর মধ্যে B আর C আছে, তাই কে নেই? A, তাহলে এর অপোজিট অ্যাঙ্গেল। এভাবে আমরা দেখে নিতে পারি। তাহলে সঠিক উত্তর, এই উত্তরটা 1 2 3 কোনোটাতেই নেই। তাহলে অ্যান্সার হবে ডি, নান অফ দা অ্যাবাভ।
তাহলে 8 এর দাগের অঙ্কগুলো বুঝতে পারলে। এবার আমরা আসছি 9 এর দাগে, স্টেট ট্রু অর ফলস। Distance of the point 8 minus 2 from axis is minus 2. This answer is false. Why? Look at the solution. We know that in coordinate chapter we discussed it thoroughly. Distance of the point xy from x-axis is mod y, not y. Look at it is mod y, not y. পরম মান, mod y মানে পরম মান। প্লাস থাকুক মাইনাস থাকুক যাই থাকুক এটা প্লাস হয়ে যায়। তাহলে এই যে পয়েন্টটা এর y কত কম্পেয়ার করলে মাইনাস, তাহলে ডিস্টেন্স হওয়া উচিত মড অফ মাইনাস 3, তার মানে 3। তার মানে ডিস্টেন্সটা 3 না, মাইনাস 3 না, ডিস্টেন্স হবে 3, আর ডিস্টেন্স ঋণাত্মক 5, সেই জন্য এটা ফলস হবে। 9 এর 2, 3x² minus 4x minus 7 is 1/12 this. এটা খুব সোজা, তুমি ডান দিকেরটা বর্গ করে অমুক করে হিসাব করলেই 1/12 কেটে গিয়ে বাদিকেরটা চলে আসবে, বাদিকেরটা চলে আসবে। ডান দিকেরটা যেই হিসাব করবে বা বাদিক থেকে 1/12 যদি কমন নাও, ভেতরে গুলো সব 12 দিয়ে গুণ হয়ে যাবে। দেখো সেভাবেই আমি এটাকে পড়েছি। আমি কি করলাম, এটা ট্রু, কারণ এখান থেকে 1/12 কমন নিলাম। দেখো কমন নেওয়া মানে ভাগ করা, ভাগফলটা ভেতরে লিখতে হয়। এখানে 1/12 দিয়ে ভাগ করা মানে 12 দিয়ে গুণ করা, সব কটা 12 দিয়ে গুণ দিই। এটাকে আমি a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা যেই সাজালাম, সাজানোর পর দেখো এটা বাদিকে ডান দিকে রাখারটা ধারণ করি, তার মানে এটা ট্রু হবে। নেক্সট দেখো 3 নম্বর অঙ্কটা, x² minus 6x plus 20 ক্যান নট, মট হয়ে গেছে, ক্যান নট বি এক্সপ্রেস দ্য ডিফারেন্স অফ স্কোয়ারস অফ টু রিয়েল নাম্বারস। এটা অনেকেই হয়তো তোমাদের বলবে যেটা ট্রু আছে, কিন্তু এটা আসলে ফলস। দেখো আমি এটা যুক্তিটা কিভাবে দিয়েছি। দেখো সাধারণত লোকেরা যা করে সেটা আমি প্রথমে করেছি। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি x² minus 2 into x into 3 plus 9 plus 11 বলে এটা দুটো বর্গের সমষ্টি হয়ে গেল, 9টা হচ্ছে 30। কিন্তু বিয়োগফল কি হলো না? দেখো বিয়োগফলও হলো। আমি এটাকে যদি এভাবে লিখি x² minus 2x plus 1 minus 4x plus 19, দেখো minus 2x minus 4x করে minus 6x আর 1 আর 19 2, তাহলে এটা হয়ে গেল x minus 1 হোল স্কোয়ার। আর এখান থেকে মাইনাসটা কমন নিলে আমি পাচ্ছি 4x minus 19, সেটাকে √4x minus 19 হোল স্কোয়ার লিখতে পারলাম। এবার প্রশ্ন হচ্ছে √4x minus 19 এটা কিন্তু সবসময় বাস্তব না। কখন বাস্তব? যখন 4x minus 19 greater equal to 0। তাহলে আমাকে কে বলেছে 4x minus 19 greater equal to 0 না? যদি 4x minus 19 অর্থাৎ x এর মান 19/4 এর থেকে বড় হয় বা সমান হয়, তখন তো এটাকে লেখা যেতেই পারে। কিন্তু x এর মান যখন 19/4 থেকে ছোট হবে তখন লেখা যাবে না। কিন্তু আমাকে x বলেছে এক্সপ্রেশন, এখানে x এর মান, তার মানে এটা শর্ত সাপেক্ষে লেখা যাবে। কিন্তু আমার প্রশ্ন বলছে কি কখনোই লেখা যাবে না, কারণ আমার এখানে অবজারভেশন কি বলছে না লেখা যাবে, শর্ত সাপেক্ষে লেখা যাবে। তাই যে দিস এক্সপ্রেশন ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ডিফারেন্স অফ স্কোয়ারস অফ টু রিয়েল নাম্বারস when 4x minus 19 is more than 0। কন্ডিশনালি যাবে, তার মানে এটা ফলস, খেয়াল রাখবে। পরের অঙ্কটা দেখো, লাস্ট অঙ্ক আছে। ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, AC is a square plus 5a plus 10 unit, BC is this unit when length BC is 20। True or false বলতে বলেছি। দেখা যাক এই অঙ্কটা আমরা কিভাবে করলাম। দেখো আমরা এই অঙ্কটা করার জন্য আমরা একটা ছবি এঁকে দেব। যেই ছবিটা এঁকে দিলাম আমাকে বলেছে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি, তা দুটো কোণ যদি সমান হয় তার বিপরীত বাহুগুলো সমান হবে, তার মানে AC ইজ ইকুয়াল টু BC। আর এসি মানে এইটা স্কোয়ার প্লাস 5a প্লাস 10 দেওয়া আছে, আর বিসি মানে স্কোয়ার মাইনাস 2a প্লাস 24 দেওয়া আছে। তুমি দেখো এই দুটো থেকে আমার পেয়ে গেল এর মান 2। যে এর মান 2 বেরিয়ে গেল, এবার বিসির মানটা স্কোয়ার মাইনাস 2a প্লাস 24, এখানে এর জায়গায় 2 বসিয়ে দাও, দেখো 24 ইউনিট। তার মানে এই বক্তব্যটা সত্য আছে। এবার আসি 9 দাগে লাস্ট অঙ্ক। ইন ট্রায়াঙ্গেল এবিসি BC is extended to D. If angle A, angle B, angle C are given, then angle ACD is 100। এটা সত্য না মিথ্যে দেখাতে বলেছি।
দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে করব। এর জন্য আমাদের ছবিটা আঁকতে হবে। আমরা জানি 3টে কোণের যোগফল 180°, আর 3টে কোণের যা মান দিয়েছে যোগ করলে 114x প্লাস 10 ইকুয়াল টু 180। এখান থেকে তুমি এক্স বের করতে পারবে। এক্স যেই পেরিয়ে যাবে সি কোণটা যা দেওয়া আছে বের করে নিতে পারবে, আর সি কোণটা বের করার পরে এসিডিটা বের করে দিতে পারবে। এটা বের করে নিলে বেরিয়ে যাবে 105 যদি বের হয়ে এসিডি তাহলে সত্য, নাহলে মিথ্যে। ফলে এই অঙ্কটা তোমাকে করে নিতে হবে, আমি করে দিতে পারবো। এখানে দেখো fill in the blanks. The point this lies on y axis when x is equal to, জানতে চেয়েছে এটা মাইনাস না ইকুয়াল টু। দেখো আমরা কি জানি, the point x, y lies on y axis when x is equal to 0. যেমন ধরো 0.5, 0.8, 0-10 এটা y axis, তার মানে ভুজটা 0 হয়। তাহলে আমার প্রদত্ত বিন্দুর ভুজ হচ্ছে x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1 0, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে কিন্তু x ইজ ইকুয়াল টু 1 হবে না, প্লাস মাইনাস 1, খেয়াল রাখবে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তোমরা যদি মাইনাস 1 করে দাও বা 1 করে দাও 0 পাবে। দুই দাগের অঙ্কটা একটু ভুল আছে, এটা b মাইনাস জেড না y মাইনাস জেড হবে। আর এই অঙ্কটা কিভাবে করতে হয় অজস্রবার করানো আছে, এর উত্তর 0 হবে। এটা করে নেবে নিজেরা, কিভাবে সাজাতে হয় চক্রক্রমে সাজিয়ে করতে হয় সেটা ভিডিওতে বারবার বলা আছে, সেটা দেখে করে নেবে। 3 অঙ্ক, ইফ এক্স বিলংস টু এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার মানে কি 1 2 3 4 এরকম, তাহলে এদের এলসিএম হয়। তুমি দেখো তুমি একটা মান ধরে নাও, এক্স এর মান ধরো 3, তাহলে এটা 1 এর 3, 1 এর 9, 1 এর 81। এবার ভগ্নাংশের লসাগু বের করার নিয়ম কি, লবগুলির লসাগু হরগুলির গসাগু করে দেখো তো 1 এর 3 বেরোয় কিনা, তার মানে 1 এর 1/x বেরোয় কিনা। সেজন্য এখানে উত্তরটা হবে 1/x, এখানে উত্তরটা আসবে 1/x। তুমি 4 নিলেও দেখবে 1 এর 4, 1 এর 64, এটা 1 এর 256। তখন করবে হরগুলোর লসাগু বাই লবগুলোর গসাগু করলে দেখবি 1 এর 4 পাবে, সেজন্য এটা 1/x। 4 নম্বর দেখো এলসিএম অফ টু নাম্বারস ইজ x³ y⁴ আর HCF, এসএম এর গসাগু, এলসিএম মানে লসাগু, ইজ xy²। দেন দেয়ার আর ড্যাশ পসিবল সেট অফ ভ্যালুজ অফ দ্য নাম্বার, 1 2 3 4 করে লিখতে হবে, 1 পসিবল সেট, 2 পসিবল সেট এরকম লিখতে হবে। এর মানে কি দেখো অঙ্কটা কিভাবে করতে হয় আমি দেখাবো। আচ্ছা এই অঙ্কটা দেখো আমরা এলসিএম ভাগ HCF করবো, করলে ভাগফল পেলাম x²y²। এবার আমাদের কি করতে হবে, দেখতে হবে x²y² কে কত রকম ভাবে দুটো পরস্পর মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। পরস্পর মৌলিক মানে যাদের গসাগু 1। এবার দেখো x²y² কে কি লেখা যায়, 1 ইন্টু x²y², x ইন্টু xy², x² ইন্টু y², সেটা ইন্টু হবে, একটা মাঝখানে লিখতে ভুলে গেছি, x² ইন্টু y। এর মধ্যে দেখো এইটা পরস্পর মৌলিক না, কারণ x আর xy² এর গসাগু হচ্ছে x। এবার x²y আর y এরও গসাগু হচ্ছে y, কিন্তু দেখো এখানে গসাগু 1, আর x² আর y² এরও গসাগু 1। তাহলে এরকম গসাগু 1 আলা কটা সেট পাচ্ছি, দুটো, তাহলে অ্যান্সার হবে 2 সেট অফ পসিবল ভ্যালুজ আর দেয়ার। বোঝা গেছে অঙ্কটা, যত রকম ভাবে করা যায়। লাস্ট অঙ্কটা তো খুব সোজা, তুমি এটা বিস্তৃতিটা বের করবে, আর এটা মনে রাখবে এটা এক্স না, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে এক্স না, এটা গুণ 2a। এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র ভেঙে দেবে, a স্কয়ার কিউ প্লাস 3a² বি প্লাস ইত্যাদি ভেঙে দেবে, এটা ভেঙে দেবে, দিলে অনেক কিছু কেটে যাবে। কেটে গিয়ে সলিউশনটা কিরকম আসবে দেখো, আমি a প্লাস বি হোল কিউব লিখলাম, আমি a মাইনাস বি হোল কিউব লিখলাম, দুটো যেমন করলাম দেখো এইটা কেটে গেল, এইটা কেটে গেল, কেটে গিয়ে কত হলো 2a কিউব, এটা এখান থেকে 2a কমন নিলে কত থাকছে a² প্লাস 3b², তার মানে শূন্য স্থানে কি বসবে a² প্লাস 3b²। বোঝা গেল, এই হয়ে গেল আমাদের সেট নাম্বার 6। তাহলে 1 থেকে 6 পর্যন্ত সবকটা সেট আমরা আলোচনা করলাম। তোমরা ভালো করে এগুলো ভিডিওগুলো বারবার করে দেখবে, দেখে এগুলো পড়ার চেষ্টা করবে, অঙ্কগুলো আবার করে করবে। তোমরা এই সেটগুলো যে সলিউশন গুলো বারবার দেখবে,
এবং দেখে দেখে তোমরা বাড়িতে আবার প্র্যাকটিস করো। আর যদি কোনো অঙ্ক আটকে যায় তাহলে তো তোমাদের বলাই আছে, সোমবার আর শুক্রবার দিন মহারাজ টাইম দিয়ে দিচ্ছেন, সে সময় দিয়ে দেবে, সে সময় দিলে আমরা অঙ্কগুলো করে দেবো। এই সপ্তাহ তোমাদের একটি ছেলে একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটা আমি এরপর করে দিচ্ছি। এটি রাইডার দিয়েছে, সেটা আমি করে দিচ্ছি। ছাত্ররা দেখো, এই সপ্তাহে তোমরা দুটো রাইডার মাত্র আমাকে দিয়েছিলে। যে রাইডার দুটো আমি তখন করে দিতে পারতাম, কিন্তু এই ভিডিওতে করে দেবো বলে করে দিই। প্রথম রাইডারটা হচ্ছে, প্রমাণ করো ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। অর্থাৎ এই যে এবিসি ত্রিভুজ আছে, বিসি যদি বৃহত্তম বাহু হয় তাহলে বি আর সি কোণ কখনো স্থূলকোণ হতে পারবে না, এটা সূক্ষ্মকোণ হতে হবে। এটা প্রদত্ত এভাবে লিখলাম, ছবি একই হলো, কোনো অঙ্কন নেই। এবিসি এর বিসি হচ্ছে বৃহত্তম বাহু, প্রমাণ করতে হবে বি এবং সি কোণ সূক্ষ্মকোণ। আমরা কি করছি, লিখছি কি, যদি সম্ভব হয় ধরি বিটা স্থূলকোণ। যখন নাকি যেটা প্রমাণ করতে হবে তার বিপরীত কিছু আমরা ধরে নিই, তখন এটা এভাবে লিখতে হবে, যদি সম্ভব হয়। তোমাকে প্রমাণ করতে দিচ্ছি এটা বড়, তুমি ধরে নিচ্ছে এটা ছোট, তখন লিখবে যদি সম্ভব হয় এটা ছোট। তাহলে বি হলো স্থূলক। এবার দেখো, প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি হচ্ছে বৃহত্তম। যেহেতু বিসি বৃহত্তম বাহু, তাহলে বিসির বিপরীত কোণ এ হচ্ছে বৃহত্তম কোণ। তাহলে এ হচ্ছে বৃহত্তম কোণ, আমরা জানি বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। যেই এটা বৃহত্তম কোণ হয়ে গেল, তাহলে এ কোণটা বি কোণের থেকে বড়। আবার বিটা দেখো স্থূলকোণ, তার মানে এই নিচে স্থূলকোণ। তাহলে দেখো এ স্থূলকোণ বি স্থূলকোণ, তাহলে একটা ত্রিভুজে দুটো স্থূলকোণ আছে। কিন্তু তা তো থাকতে পারে না। কেন থাকতে পারে না? যেহেতু ত্রিভুজের অন্তঃকোণ সমষ্টি 180 ডিগ্রি, সেইটি দুটি স্থূলকোণ হতে পারে না। তাহলে এরকম একটা অসম্ভব জিনিস আমরা পেলাম কি? কারণ আমি একটা ভুল জিনিসকে সত্যি ধরে নিয়েছি। তাই এখানে বি স্থূলকোণ হতে পারে না। অনুরূপে ডট 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 ডট, মানে তোমাকে এখানে লিখতে হবে, অনুরূপে প্রমাণ করা যায় সি ও স্থূলকোণ হতে পারে না। তাহলে কি হবে, বি এর জায়গায় সি স্থূলকোণ, তাহলে এ গ্রেটার দেন সি, তাহলে এ স্থূলকোণ, ব্যাপার কি দাঁড়াবে। সুতরাং বি ও সি দুজনই সূক্ষ্ম। এই হলো, এই প্রমাণটা শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেছে? আবার ভালো করে একটু দেখে নেবে, ভালো করে একটু এটাকে দেখে নেবে, পুরো প্রমাণটা এখানে দেখে বুঝে দেখে নেবে। ক্লিয়ার? দেখে নাও প্রমাণটা। দেখো, পরে আর একটা জ্যামিতি আমাকে দেওয়া হয়েছিল, রাইডার বলছে প্রমাণ করো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হতে। দেখো, একটা সমদ্বিবাহু ত্রিভুজ যদি এবিসি হয়, তাহলে এ বি এবং সি সবাই শীর্ষবিন্দু। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজে শুধু শীর্ষবিন্দু বললে তখন সমান বাহু দুটো যেখানে ছেদ করেছে সেটাকে বোঝায়, তার মানে ক্ষেত্রে এটাকে বোঝাচ্ছে। খেয়াল রাখবে, এখানে এটা শীর্ষবিন্দু হতে ভূমির ওপর অবস্থিত যে কোনো বিন্দু দূরত্ব সমান বাহুদের থেকে ছোট হবে, আর ওই বিন্দুটি ভূমির বর্ধিতাংশের ওপর থাকলে ওই দূরত্ব সমান বাহুদের থেকে বৃহত্তম। তার মানে এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে যখন ডি বিন্দুটা বিসির অন্তস্থ, আর একটা হচ্ছে ডি বিন্দু বিসি বহিঃস্থ। এই জন্য দুটো ছবি আঁকতে হবে। এই দেখো, এটা প্রথম ছবি। এই প্রথম ছবিতে ভালো করে দেখো, এ বি সি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এ বি আর এসি সমান, আর ডি বিন্দুটা বি আর সি এর অন্তস্থ। আমাকে এই ছবিতে দেখাতে হবে এবির দৈর্ঘ্য এসির থেকে ছোট। পরের ছবিটা যদি দেখো, পরের ছবিতে দেখবে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, বর্ধিতাংশের ওপর ডি বিন্দু। এক্ষেত্রে আমাকে দেখাতে হবে এবিটা এবি বা এসির থেকে বড়। সেটা আমি এখানে পদার্থতে লিখেছি যে এবিসি এর এবি ইজ ইকুয়াল টু এসি। প্রথম চিত্রে এভাবে লিখবে, প্রথম চিত্রে বিসি বাহুর উপর ডি যে কোনো বিন্দু, প্রমাণ করতে হবে এবি লেস দেন এবি। আর দ্বিতীয় চিত্রে বিসি বাহুর বর্ধিতাংশের উপর ডি যে কোনো বিন্দু, বর্ধিতাংশ মানে এদিকেও থাকতে পারতো, বি এর বাদিকেও থাকতে পারতো, সি এর ডান দিকে না থেকে, প্রমাণটা একই। তাহলে আমাকে দেখাতে হবে এবি গ্রেটার দেন। এর কোনো অঙ্কনের দরকার নেই, এমনি প্রমাণ করবে। দেখো প্রথম চিত্রটা খেয়াল করবে, প্রথম চিত্রে যে এবিডি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এই এবিডি ত্রিভুজে এই কোণটা হচ্ছে বহিঃকোণ,
অর্থাৎ এডিসি এই কোণটা হচ্ছে বহিঃ কোণ। তাহলে এইটা তার বিপরীত অন্তস্থ কোণ, তার মানে এবিডি এর থেকে বড়। আবার এবিডিটা এসিবি এর সঙ্গে সমান, কারণ এবি আর এসি সমান। তার মানে এই যে কোণটা এডিসিটা এসিবি এর থেকে বড়। এবার যদি আমরা ত্রিভুজ এডিসি তে দেখি এই ডি কোণটা সি কোণের থেকে বড়, তাহলে ডি কোণের বিপরীত বাহু এসি, সি কোণের বিপরীত বাহু এডি থেকে বড়। এটাই আমরা এখানে লিখেছি এবিডি এর বহিঃ কোণ এডিসি। সুতরাং এডিসি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ এবিডি। এবিডি মানে এবিসি, এবিডি আর এবিসি কোনো তফাৎ নেই। এবিডিটাই এবিসি আর এবিসিটা এসিবি থেকে সমান, কারণ এবি আর এসি সমান। তার মানে আমি পেলাম এবিসি গ্রেটার দেন এসি। তাহলে এবার দেখো ত্রিভুজ এডিসি তে কি পাচ্ছি, এডিসি কোণটা এসিডি কোণের থেকে বড়। তাহলে এসি বাহুটা এডি বাহুর থেকে বড়, প্রমাণ হয়ে গেল। আর এসি আর এবি তো সমান। তাহলে দ্বিতীয় ছবিতে এবার আসো, দেখো দ্বিতীয় ছবিটা যদি দেখো, তাহলে দেখো এই যে ছবিটা যদি দেখো, তাহলে দেখো এবিসি ত্রিভুজের এইটা বহিঃ কোণ, এইটা বহিঃ কোণ, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এইটা কি হলো, এই কোণের থেকে বড়। তার মানে এইটা আর এইটা সমান, আবার এসিবি সমান। তার মানে এই যে বহিঃ কোণটা সেটা এসিবি কোণের থেকে বড়। আবার দেখো এই যে এসিবি কোণটায় এডিসি কোণের থেকে বড়। কেন? এটা বহিস্থ কোণ, এটা বিপরীত অন্তস্থ কোণ। সেটাই এখানে লেখা হয়েছে যে এসিডি এর বহিঃ কোণ, আমি ছবিটা একটু ছোট করিনি কারণ একটি ছবিটা দেখা যাবে না। দেখো এসিডি এর বহিঃ কোণ এসিবি এই ছোট ত্রিভুজটা নিচ্ছি ডান দিকে, এসিডি গ্রেটার দেন এডিসি, 1 নম্বর। এসিডি আবার এই যে এসিডি মানে এই কোণটা গ্রেটার দেন এবিসি, 2 নম্বর। কেন? এবার এই ত্রিভুজের বহিঃ কোণ, আর এই বিসি আর এসিবি সমান। তাহলে এখান থেকে আমরা সেই একই পেয়ে গেলাম যে এই কোণটার মান এই কোণের মানের থেকে বড়। তাহলে এই কোণটা যদি বড় হয় তাহলে এর বিপরীত বাহু এডি বড়। তাহলে প্রমাণ হয়ে গেল এডি গ্রেটার দেন এসি আর এসি আর এডি সমান। তাহলে এখান থেকেও প্রমাণটা কমপ্লিট হয়ে গেল। ভালো করে প্রমাণটা দেখে নিয়ে, হ্যাঁ, ভালো করে দেখে নিয়ে প্রমাণটা একটা ইয়েতে নিয়ে আসার চেষ্টা করছি। এই গোটা প্রমাণটা দেখা যাচ্ছে, দেখে লিখে